আজ কিন্তু অন্য একটা স্বাদের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। সেই স্বাদটা কি? কোন স্বাদের ভিডিও? না, আমার 9 বন্ধুদের জন্য হিস্ট্রি সাবজেক্টের উপরে কিন্তু থার্ড সামেটিভের একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, যেটা নাকি কিন্তু আমাদের খুবই দরকার লাগবে। তাই আমি বলবো যে আজকে এই বই থেকে শেয়ার করব, ইতিহাস ও পরিবেশ, ছায়া প্রকাশনী, জি.কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বই থেকে শেয়ার করব, কেননা এই বই থেকে কিছু ডিটেলস কোশ্চেন পাওয়া যায়। সেই কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে শেয়ার করব। আর আমরা কিন্তু সব পড়ে ফেলেছি, কিন্তু আর পড়ার কোনো কিছু বাকি নেই। এখন তোমাদের শুধু একটাই জিনিস দরকার। জিনিসটা নাকি? সেই জিনিসটা হলো কিছু ছোট কিছু বড় প্রশ্ন যদি এখান থেকে ঠিকঠাকভাবে সিলেক্ট করা যায়, তাহলে কিন্তু পরীক্ষায় সাকসেস, অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু সাকসেস আসবেই আসবে। তাই কিন্তু আর কথা না বলে সরাসরি চলে যাব আমরা কিন্তু সেই ভিডিওতে, যেখান থেকে নাকি আমরা স্বাদটা পাবো থার্ড সামেটিভের স্বাদ। এই থার্ড সামেটিভের স্বাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিও। অর্থাৎ তোমরাও কিন্তু সাকসেস পাবে। পুজো অনেক সময় অতিবাহিত করেছি, তার মধ্যে থেকে কিন্তু সময়টা দিতেই পারিনি পড়ার জন্য। কিন্তু এখন কিন্তু আমাদের থার্ড সামেটিভ আর কিন্তু সময় নেই। তাই কিন্তু আমরা সরাসরি চলে যাব সেই প্রশ্নগুলোর মধ্যে, যে প্রশ্নগুলো মধ্যে দিয়ে কিন্তু তোমরা কিন্তু সেই স্বাদটা পাবে, অর্থাৎ থার্ড সামেটিভ পরীক্ষাটা খুব ভালো হবে। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমি বলবো যে আজকে কিন্তু শেয়ার করব কি না, ইতিহাস ও পরিবেশ, জি.কে পাহাড়ি, সুভাষ বিশ্বাস, ছায়া প্রকাশনীর এই বই থেকে শেয়ার করব। এই বই এই বইটা অর্থাৎ ক্লাস 9 এর এই বইটা থেকে কিন্তু আমি শেয়ার করতে যাচ্ছি এই কারণের জন্য, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু বেশ ভালো। আমার খুব ভালো লেগেছে। তাই আমার ভালো লাগাটা মানে একটা টিচারের ভালো লাগা মানে স্টুডেন্টের ভালো লাগতেই হবে। অবশ্যই লাগতে হবে। কারণ কি? জি.কে পাহাড়ি আর সুভাষ বিশ্বাসের বইটা সত্যিই সুন্দর। তো যাদের কাছে এই বই আছে তারা তো এই বই থেকেই শেয়ার করে নেবে। আর যাদের কাছে এই বইটা নেই তারা যেকোনো রাইটারের বই নিয়ে পড়লে কিন্তু চলে আসবে, হয়ে যাবে। তাতে কি যে আমরা কিন্তু সব এই যে ১ম চ্যাপ্টার কিন্তু এটা অনেক আগেই পড়ে ফেলেছি। কিন্তু এটা কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় রয়েছে। এটা কিন্তু আমরা আজকে শেয়ার করব। এখানে দেখো আমরা এই পাই টু পাই কিন্তু আমরা আলোচনা করব না। তো এখানে একটা কথাই একটু আলোচনা করব, যে এই ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। দেখো, এই বিপ্লব কথাটার অর্থ হলো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত ও আমূল পরিবর্তন। ফ্রান্সের এই বুর্বো রাজবংশের সম্রাট ষোড়শ লুই এর আমলে এই ১৭৮৯ খ্রিস্টাব্দে দেশের সাধারণ মানুষ প্রচলিত পুরাতন তত্ত্বের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে। আবার সেদেশের পুরাতন তত্ত্বের অবসান ঘটায়। এই আন্দোলন এর ফলে ফ্রান্সের সমাজ, রাজনীতি, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। দেখো, আমরা অনেক সময় দেখি না যে পুরনো জামা কাপড় পরতে পরতে একেবারে পুরনো হয়ে যায়, পাল্টে ফেলি। তাই এই পুরনো জামা কাপড়ের মতোই এইগুলো। ধরো, যেমন দেখো, পুরনো একটা সিস্টেম চলে আসছে। সেই সিস্টেমটা যদি ভালো না হয়, সেই সিস্টেমে যদি জনসাধারণের উন্নতি না হয়, সমাজের উন্নতি না হয়, দশের উন্নতি না হয়, দেশের উন্নতি না হয়, তাহলে কিন্তু সেই সমাজে সেই রাজনীতি রেখে আমাদের কোনো লাভ হবে না। তাই এই ফ্রান্সের জনসাধারণ কিন্তু এটাই চেয়েছিল, সেই পুরাতন তত্ত্বটাকে বিসর্জন দিয়ে অর্থাৎ অবসান ঘটিয়ে নতুনভাবে একটা সমাজ গড়ে তোলা। তাই এই আন্দোলনের ফলে এই ফ্রান্সের সমাজ ও রাজনীতি, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। এর জন্য দেখো, এই ১৭৮৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের জনসাধারণ আন্দোলনের যে ঘটনা ঘটেছিল তাকেই বিপ্লব বলে অতিবাহিত করা হয়। আর এই ফরাসি বিপ্লব ইউরোপ তথা বিশ্ব রাজনীতিতে দারুণভাবে প্রভাব ফেলেছিল। এইটাই কিন্তু আজকের এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারে দেখো কিছু কিছু কোশ্চেন কিন্তু এখানে রয়েছে, যে এই ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট, রাজনৈতিক কারাগার এবং ভ্রান্ত নীতি, মানে অর্থনীতির জাদুঘর। তাহলে দেখো, এই ভ্রান্তভাবে মানুষকে বোঝানো হয়েছিল। এই বোঝানোর ফলেই কিন্তু মানুষ কিন্তু সেই তালে নেচেছিল। কিন্তু সেই নাচার পরে আজকে দেখো সেই পরিবর্তনটাই এসে দাঁড়াচ্ছে এই ১৭৮৯ খ্রিস্টাব্দে এসে তার পরিবর্তন হয়ে গেছিল। আর এই ফরাসি এই সমাজ ব্যবস্থা, এই রাজনৈতিক কারাগার, দেখো এতে কি হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল। অর্থাৎ যাজক শ্রেণীর কিছু সমস্যা এসেছিল। আর এই যে সমস্যাগুলি দেখো, এই যে প্রধান ৩টি সমস্যা দেখো সম্প্রদায়ের মধ্যে, এই কি কি ছিল, যাজক সম্প্রদায়ের মধ্যে একটি সমস্যা, অভিজাত সমস্যা এবং বুর্জোয়া ও দরিদ্র কৃষক শ্রেণীর বা তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সমস্যা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আমি এখানেও কোশ্চেন দিয়েছি। দেখো, কোশ্চেন সিলেক্ট রয়েছে, এখানে কয়েকটা কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। তাহলে কিন্তু কি হবে,
তাহলে কিন্তু সেই তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো এখানে ছোট প্রশ্ন হিসাবেও আমি 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 এখন এখানে বইটা পড়ে তোমাদের সঙ্গে সময় অতিবাহিত করার মতন সময় তোমাদেরও নেই, আর আমিও চাই না যে তোমাদের এই সময়টাকে নষ্ট হোক। তাই এখান থেকে যে প্রশ্নগুলো আসার মতো, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোই আলোচনা করব। তো ফ্রান্সের এই যে বিপ্লবটা কেন হয়েছিল এটাই তোমাদের একটুখানি জানিয়ে রাখলাম। কারণ হচ্ছে এখানে এখানে এই ফ্রান্সের জনসাধারণ কিছুতেই চায়নি যে এই পুরনো এক রাজনীতিক ব্যবস্থা থাকুক, আর এতে কি হবে, এতে এই নতুন সমাজের ক্ষতি হবে, এটা কিন্তু আমরা চাই না। তাই আমরাও চাই না, সমাজও চায় না, সেই জন্য সেই সময়কার জনসাধারণ কিন্তু চায়নি। তাই আমি এখান থেকে যে কোশ্চেনগুলো সিলেক্ট করে দিব তার মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো এসে যাবে। তো আমি শুধুমাত্র কয়েকটা কোশ্চেন সিলেক্ট করে দিতে চাই যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো এখানে আমি প্রথমে 2 নম্বর কোশ্চেনটা দেখো একটুখানি শেয়ার করে দিই, যে এই 2 নম্বর কোশ্চেনটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ইতিহাস মানেই হচ্ছে সাল। আর এই সালগুলো যদি ঠিকঠাকভাবে একটু পড়া যায় তাহলে কিন্তু কি হয়? তাহলে কিন্তু কোনো সমস্যা আসার কথা না। দেখো এখানে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বইতে অনেক রকম কোশ্চেন রয়েছে। তার মধ্যে থেকে আমি কয়েকটা কোশ্চেন দাগিয়ে দেবো, সেই কোশ্চেনগুলি তোমরা পড়বে। কারণ তোমরা সব এটা অনেকবার পড়েছো, অর্থাৎ ফার্স্ট সামেটিভে কিন্তু পড়েছো, তারপরে সেকেন্ড সামেটিভ তো পরেরটাই পড়েছো, আর থার্ড সামেটিভের জন্য কিন্তু প্রিপারেশনটা নিয়েই রেখেছো, তোমরা পড়েই রেখেছো। কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার মতোই সেইগুলোই শেয়ার করবো। তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে যে এই কোশ্চেনটা তাহলে আসবে। এবার দেখো এই যে এখানে দেখো যে কে মানে কে কোন বিষয়কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পড়বে। কেননা যে কে কোন বিষয়ে রাজনৈতিক কারাগার মানে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন, এটা কিন্তু অনেক মতামত আছে, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তারপর দেখো এখানে আরেকটা বলবো যে এই বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কি কি স্তরে বিভক্ত ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে। আর এর সাথে সাথে দেখো এখানে আরেকটা কোশ্চেন, এই 2 নম্বর কোশ্চেন, যে কে কোন বিষয়কে ভ্রান্ত রাজনীতির জাদুঘর বলেছেন। এই যে ভ্রান্ত রাজনীতির জাদুঘর, এটা কিন্তু কোশ্চেনটা অনেক রকম ভাবে আসবে, তোমরা কিন্তু একটু সুন্দর করে পড়ে নেবে। কারণ হচ্ছে তোমরা তো পড়েছোই, শুধু কোশ্চেনটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার দেখো এখানে আর এগুলো দরকার নেই। আরেকটা দিকে পড়ছি যে এই যে ফরাসি বিপ্লবে প্রেরণা জুগিয়েছিল এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো। তো কয়েকজন দার্শনিক নাম লিখে দেবে, 2 নম্বর মান তো, যে এখানে লিখবে যে ফরাসি বিপ্লবের প্রেরণা জুগিয়েছেন এমন কয়েকজন দার্শনিক হলো, তারপরে ড্যাশ ড্যাশ তার নামগুলো লিখে দেবে। এবার দেখো 9 নম্বর কোশ্চেনটা দেখো, এই রুশোর অর্থাৎ রুশোর লেখা 2টি গ্রন্থের নাম লেখো। তারপর দেখো টেনিস কোর্টের শপথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। আর দেখো এইখানে আরেকটা কোশ্চেন পড়বে যে এই পাদুয়ার ঘোষণা কি, ভেরি ইম্পর্টেন্ট, এটাও পড়বে। আর পিলনিজের ঘটনা অর্থাৎ ঘোষণাটা কি, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ছোট প্রশ্ন হিসাবে আসতেই পারে। আর এই ব্রাসউইক ব্রান্সউইক এই ব্রান্সউইক ঘোষণা কি, এটাও কিন্তু পড়বে। আর এই থার্মিডোরিও প্রতিক্রিয়া কি, এটাও পড়বে। আর হচ্ছে এখানে মহাত্মক কি, এই কটা পড়বে। এখান থেকে কোশ্চেন চলে গেল। এবার 4 নম্বর কোশ্চেনের মধ্যে দেখো 4 নম্বর কোশ্চেনের মধ্যে একটু সিলেক্ট করা কষ্ট, তবেও দেখো এখানে অনেক কটা আছে কোশ্চেন, যে 10টা 12টা কোশ্চেন আছে। যে এখানে একদম শেষের দিকে আসি, যে এই ব্যক্তি ও নাগরিকের অধিকার কি, এটা কিন্তু 4 নম্বর কোশ্চেন, এটা কিন্তু বানিয়ে সুন্দর করে লিখতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তারপরে রয়েছে যে এই অভিজাত বিদ্রোহ সম্পর্কে কি জানো, অভিজাত বিদ্রোহ সম্পর্কে কে জানো। আর এখান থেকে আরেকটা পড়বে যে স্টেটস জেনারেল নির্বাচিত পদ্ধতি কেমন ছিল। অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো কিন্তু দেখো আগে পরের শেষের দিকে তো কোশ্চেনগুলো আসবেই, আর এর সঙ্গে কিন্তু একটু করে রিলেটেড থাকবে, আর এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু পড়েই নিতে হবে। তো এখানে আর বেশি কোশ্চেন এখানে দেওয়ার মতন কোশ্চেন নেই, কারণ হচ্ছে এই 3টে যা কোশ্চেন দিয়েছি, এই 3টেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। এই 8 নম্বর কোশ্চেন লেখার আগে তোমাদের একটা জিনিস ভাবতে হবে যে কোশ্চেনের মানটা কিন্তু 8, অর্থাৎ এক্সামিনার কিন্তু নম্বরটা দেওয়ার জন্য কিন্তু বসে থাকেন। তাই তোমরা কখনোই ভেবে না যে এক্সামিনার নাম্বারটা দেবেন না, এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাদের কিন্তু এই এক্সামিনারের কাছ থেকে নাম্বারটা কিন্তু ছিনিয়ে নিতে হবে, অর্থাৎ তোমাদের লেখনির মধ্যে দিয়ে কিন্তু সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা লিখলে পরে নম্বরটা কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের লেখাটা যদি সঠিক থাকে,
আর এক্সামিনার তো অবশ্যই নম্বর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আর এই ৮ নম্বর কোশ্চেন ভূমিকা পার্ট করে যদি ৮ নম্বরটা থাকে তাহলে একটা নম্বর থাকবে ভূমিকাতে। তারপরে একটা চিত্রের মধ্যে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি যে চিত্র করে যদি তোমরা দিতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হয়। দেখো এই যে এখানে দেখো এই কোশ্চেনটা দেখো, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা কি ছিল? তাহলে বিভিন্ন দার্শনিকের ভূমিকা বিভিন্ন রকমভাবে সেই দার্শনিকের নাম দিয়ে সেই দার্শনিক সম্পর্কে একটা সূচনা দিয়ে দেবে এবং তার ভূমিকা কোন কোন বিষয়ে তার ভূমিকা ছিল সেইটাই কিন্তু উল্লেখ করে দেবে। তাহলে কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু যেমন ৮ নম্বর কোশ্চেন শুরুতে একটা পার্ট, আর তারপরে কিন্তু ৬টা পার্ট দিলে পরে ৬ নম্বর, আর এই শুরুতে ১ নম্বর, আর শেষে উপসংহার দিয়ে দিবে যে এই ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা কি ছিল, এই দার্শনিকদের ভূমিকার জন্য যে ফরাসি বিপ্লব কিভাবে পরিচালিত হয়েছিল তার শেষ অংশ যদি তোমরা একটু বিস্তারিত লিখে দিতে পারো তাহলে কিন্তু কোশ্চেনের পুরোটাই পেয়ে যাবে। অর্থাৎ সেখানে ৮-এ ৮ না আসুক ৭ তো দিতে বাধ্যই থাকবেন। আর তোমরা যদি এক ঢালাও কোশ্চেন লেখো, এই এক ঢালাও কোশ্চেন লিখলে কি হয় জানো, একদম এক্সামিনার শুরুতে দেখবো একটা রচনার মতো লিখেছে, উপর থেকে শেষ পর্যন্ত একটুখানি দেখে দিয়ে ৩ নম্বর দিয়ে দিল। কিন্তু তোমরা যদি পার্ট করে লেখো, অর্থাৎ একটা পার্ট লিখলে, লিখার পরে ২-৩টে লাইন লিখলে, তারপরে একটা পার্ট লিখলে, তারপরে একটা পার্ট লিখলে, এইভাবে যদি ৬টা পার্ট দিতে পারো, শুরুতে একটা সূচনা দিতে পারো, আর যদি নিচে একটা উপসংহার হিসাবে দিতে পারো যে তার প্রতিক্রিয়া হিসাবে কি হলো, এটা যদি দিতে পারো তাহলে কিন্তু সেইখান থেকে কিন্তু নম্বরটা পেয়ে যাবে। আর এখানে দেখো আরেকটা কোশ্চেন আমি শেয়ার করবো যে ফরাসি বিপ্লবের পশ্চাতে এই সামাজিক বৈষম্য কতটা দায়ী? এই সামাজিক বৈষম্য, তাহলে সামাজিক বৈষম্যটা সম্পর্কে একটু লিখতে হবে। তার যে এই সামাজিক বৈষম্য কি কি বিষয়ে দায়ী ছিল সেটা লিখতে হবে, উপসংহার দিয়ে দিতে হবে। এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে। এবার আসবো আমি ১ নম্বর কোশ্চেনে কিছু কোশ্চেন দেখো, এই বিপ্লব কথার অর্থ কি? ছোট প্রশ্ন একটা। এইডস কি? তারপর দেখো করভি কি? এটা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। এই যে কবে বাস্তিল দুর্গের পতন হয়? সন্ত্রাসের শাসনের সময়কাল উল্লেখ করো। এইটা কিন্তু অর্থাৎ লেতো দ্য ক্যাসে এ কি? এই কটা কোশ্চেন, আর কোনো কোশ্চেনের দরকার নেই। আর এখান থেকেই দেখো কিছু কোশ্চেনে দেখো এমসিকিউ হিসাবে থাকে। এই ম্যাচিংটা কিন্তু করে নেবে। কারণ ম্যাচিংটা করা মানে কি? কারণ দেখো ম্যাচিং করা মানে ফিল আপ হিসাবে আসতে পারে। কারণ এই যদি ম্যাচিং হিসাবে আ করো বা যদি কাকে বলে হিসাবে করো তাহলে দুরকম ৩ রকম ভাবে উত্তর দিতে পারবে। তাহলে কিন্তু এই ম্যাচিংটাও করে নেবে। আর দেখো এখানে এইরকম ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাও কিন্তু থাকবে। আর এই কোশ্চেনটা এই চ্যাপ্টারে এই ছোট কোশ্চেনগুলো পড়ে নেবে। আর এখান থেকে এইটা তোমাদেরকে পুরোটাই করতে হবে। এই যে ১২ টা কোশ্চেন আছে না? দেখো এই ১২ টা কোশ্চেনের মধ্যে যদি তোমরা কাকে বলে পড়ে রাখো তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। কারণ কারণ এখানে ৩ টি করে উত্তর থাকবে। তোমরা যদি কাকে বলে আম আ পড়ে রাখো তাহলে দেখো টাইট কি? এটা যদি পড়ে রাখো তাহলে কিন্তু সেই যে উত্তরটা সঠিকভাবে উত্তর দিতে পারবে। তাই আমি এখান থেকে এই এই ১ নম্বর কোশ্চেনের এখান থেকে এইটুকু এই ১২ টা পড়বে আর এই সত্য মিথ্যাটা পড়বে। বেশি পড়তে হবে না। আর দেখো এখানে মাত্র কয়েকটা কোশ্চেন ম্যাচিংটা পড়বে। এখানে ছোট প্রশ্ন। আর এখানে ৪টে-৫টা কোশ্চেন। এখানে ২টো কোশ্চেন। আর এইখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে যে এই কোশ্চেনগুলো এটা পড়লে কিন্তু এখান থেকে আর কোনো কোশ্চেন দেওয়ার মতো কোশ্চেন থাকবেই না। তাই আমি বলব যে এই কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক করে রাখো তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেনই দেওয়ার মতো নেই যে থার্ড সামেটিভ এর মধ্যে এসে যাবে। তাই এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বো। আমি তোমাদেরকে বলছি এখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো পেয়ে যাবে। তাহলে দেখো আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমাদের থার্ড সামেটিভের পক্ষে কিন্তু খুবই গুরুত্ব লাভ করবে। তাই তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে পড়বে। আর কি করবে, বন্ধুদের মধ্যে কিন্তু এটাকে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা এই সম্পর্কে জানতে পারবে যে এইখান থেকে আমার বেশি কিছু কোশ্চেন পড়তে হবে না, অল্প সীমিত, অর্থাৎ সীমিত কয়েকটা কোশ্চেন। তাহলে ভাবো যে একটা বড় চ্যাপ্টার থেকে আমরা কিন্তু আর এখন কিন্তু বই পড়ার সময় নেই। সত্যি কথা বলতে যে বই পড়ে তোমাদের বুঝিয়ে বলবো সেই সময়টা নেই। এখন কিন্তু কোশ্চেনটা
সিলেক্ট করা নিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা। সেই সমস্যার কিন্তু তোমাদের অনেকেই ভুগছো। কারণ হচ্ছে পড়েছো, সব মুখস্থ, কিন্তু মনে হচ্ছে যেন সব ভুলে গেছি, সব কেমন যেন হয়ে আছে। কিন্তু ওর মধ্যে থেকে যেই একটা কোয়েশ্চেন সিলেক্ট করা থাকলো, সেই কোয়েশ্চেনটা পড়লে পরে মনে হচ্ছে যেন ও এটা তো জানি আমরা। তাই আমি বলব সব বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই করে একটা করে লাইক দিয়ে দেবে। আর কি করে কমেন্টে লিখবে আরো কি ধরনের ভিডিও তোমরা চাও। তাহলে কি হবে, তোমরা তো উপকৃত হবে, আর বন্ধুরাও উপকৃত হবে, আর আমিও কিন্তু এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।